Fear begins where logic ends. Are you ready? আমার নাম সজীব। আমি মাদারীপুরের ভেতর একটা গ্রামে থাকি। তখন আমার বয়স 10-12 বছর হবে। আমাদের গ্রামে তখন বিদ্যুৎ ছিল না। হাতে গোনা কয়েকটা বাড়িতে বিদ্যুৎ ছিল। আমাদের গ্রামে একটা পরিত্যক্ত বাড়ি আছে, যে বাড়ি বহু বছর যাবৎ ফাঁকা পড়ে আছে। বাড়ির চারপাশ ঘন ঝোপঝাড় এবং গাছপালা দিয়ে ভর্তি। এই বাড়ি নিয়ে অনেক ঘটনা প্রচলিত আছে গ্রামে, যেটা সবাই জানে। তো ঘটনা যেদিন ঘটে সেদিন ছিল অমাবস্যার রাত। চারদিক ছিল কুচকুচে কালো অন্ধকার। আমি আমার বাড়ির থেকে একটু দূরে একটা চায়ের দোকানে বসেছিলাম, কারণ সেই চায়ের দোকানে টিভি ছিল। সেই সময় টেলিভিশন মানে অনেক কিছু। টেলিভিশন দেখতে দেখতে সময়ের দিকে আমার একদমই খেয়াল ছিল না। দোকান যখন বন্ধ করলো তখন দেখতে পেলাম 10টা বাজে, আর রাত 10টা মানে অনেক রাত। এখন চিন্তা হতে লাগলো বাসায় কিভাবে যাব। দোকানে হাতে গোনা কয়েকজন লোক, যাদের মধ্যে কাউকেই আমি চিনি না। তাই দেখতে লাগলাম আমার বাড়ির রাস্তায় কে যায়, তার সাথে সাথে আমিও রওনা হব। হঠাৎ দেখতে পেলাম দুটো মধ্যবয়স্ক লোক আমার বাড়ির রাস্তায় হাঁটা ধরল। আমিও তাদের পেছন পেছন হাঁটা শুরু করলাম। তাদের কাছে একটা টর্চ লাইট ছিল। অনেকটাই নিশ্চিন্ত হলাম। ভাবলাম তাদের সাথে বাড়ির কাছাকাছি যেতে পারলেই হলো। কিন্তু কিছু দূর যেতেই লোক দুটো পথ পরিবর্তন করে অন্য রাস্তায় চলে গেল। আমি কিছু না ভেবে আমার বাড়ির রাস্তা ধরে হাঁটতে লাগলাম। মনে মনে ভাবলাম বেশি রাস্তা বাকি নেই, একাই যেতে পারবো। আমার পরিচিত গ্রাম, রাস্তাঘাট সব চেনা। মনে একটু ভয়ও কাজ করল না। উল্টো গুনগুন করে গান গাইতে গাইতে চলতে লাগলাম। ফেরার পথে সেই পরিত্যক্ত বাড়িটি যে পড়বে সেটা মাথায় ছিল না। কিছু দূর আসতে না আসতেই পরিত্যক্ত বাড়িটির কাছাকাছি পৌঁছে গেলাম। দূর থেকে বাড়িটির দিকে তাকিয়ে আমার গা ছমছম করে উঠল। মনে হচ্ছিল ঘন কালো মেঘ দিয়ে পুরো বাড়িটি ঢাকা। বাড়ির চারপাশে যেন অন্ধকার জটলা বেঁধে আছে। মনে মনে ভয় জেগে উঠল। সিদ্ধান্ত নিলাম একটু দ্রুত হেঁটে বাড়িটি অতিক্রম করতে হবে। তাই বড় বড় পা ফেলে জোরে জোরে হাঁটতে শুরু করলাম। বাড়ির কাছাকাছি আসতেই খেয়াল করলাম আমাদের বাড়ির গরুর মতো একটা গরু বাড়ির ভেতর দৌড় দিয়ে ঢুকে গেল। লালচে বাদামি রঙের একটা গরু আমাদের আছে। অবাক হয়ে গেলাম আমাদের গরু এখানে কিভাবে এলো। বিষয়টা দেখতে একটু সামনে এগোলাম, কিছুই দেখতে পেলাম না। ভাবলাম হয়তো গোয়াল থেকে ছুটে এসেছে। তাই আমি কোনো কিছু না ভেবেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। তখন দেখতে পেলাম গরুটি বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে, কিন্তু উল্টো করে। আমি আস্তে আস্তে সামনে যেতে লাগলাম গরুটাকে ধরব ভেবে। কাছাকাছি যেতেই গরুটি আমার দিকে ফিরল। কিন্তু একই অবস্থা, গরুটির মাথা নেই। মনে হচ্ছিল কেউ গলা কেটে মাথা আলাদা করে ফেলেছে। ঘাড় বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত মাটিতে পড়ছে। সে এক বীভৎস দৃশ্য। ভয়ে আমার শরীর কাঁপতে শুরু করল। আমি উল্টো দৌড় দিলাম। আমার শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমি দৌড়াতে লাগলাম। দৌড়ানোর সময় পেছন থেকে গরু দৌড়ে আসলে গরুর পায়ের খুর মাটিতে লাগলে যেমন শব্দ হয় তেমন শব্দ হতে লাগলো। মনে হচ্ছিল এই বুঝি আমাকে ধরে ফেলবে। হঠাৎ চারদিকে জোরে হাওয়া বইতে শুরু করে। রাস্তার দুপাশের গাছ দুলতে লাগলো। প্রচণ্ড বাতাসে মনে হচ্ছিল গাছগুলো গায়ের উপরে পড়ে যাবে। আমি আর পারছিলাম না, হাঁপিয়ে পড়লাম। ক্লান্ত হয়ে শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি আমার বাড়িতে। পরিবারের সবাই আমার সামনে। উঠতে পারছি না, প্রচণ্ড দুর্বল। মা বলল, উঠতে হবে না, তোর গায়ে অনেক জ্বর। আরও বলল, কি হয়েছিল তোর, খুলে বল তো। তারপর আমি আম্মুকে সব খুলে বললাম। আমার কথা শুনে পরিবারের সবাই ভয় পেয়ে যায়। আম্মুকে জিজ্ঞেস করি আমি বাড়িতে আসলাম কিভাবে। আম্মু বলে, আমাদের পাশের গ্রামের একজন লোক তোকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পায়। সে তোকে চিনতে পেরে বাড়ি নিয়ে আসে। বাড়িতে হুজুর ডাকা হলো। আমি হুজুরকে সব বললাম। হুজুর ঝাড়ফুঁক দিলেন, তারপর একা একা বাইরে যেতে মানা করলেন। এরপর আর কোনো সমস্যা হয়নি, কিন্তু ওটাই পুরোপুরি সমাধান ছিল না, যার কারণে ভবিষ্যতে ভয়াবহ বিপদে পড়তে হয় আমাকে। এই ঘটনা ঠিক 5 বছর পরে ঘটে। আমি রীতিমতো সব ভুলেই গিয়েছিলাম। 5 বছর পার হয়ে গেছে, আমি অনেক বড় হয়ে গেছি। সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন করছিলাম। 2014 সাল, আমার তখন 17 বছর বয়স। তখন গ্রামে বর্ষাকাল চলছে। গ্রামের খাল বিল তখন পানিতে টয়টম্বুর। আমি আর আমার খালাতো ভাই ঠিক করলাম রাতে নৌকা নিয়ে মাছ ধরতে বেরোবো। এই সময় বিলে প্রচুর মাছ পাওয়া যায়। বাড়ির বড়দের বললে কখনোই যেতে দেবে না, তাই সিদ্ধান্ত নিলাম কাউকে না জানিয়ে যাব। নৌকা বিকেলে রেখে এসেছিলাম। আমরা রাতের জন্য অপেক্ষা করছিলাম। আমার খালাতো ভাইয়ের নাম ইমন। সে রাতের 9:30টায় আমার জানালায় টোকা দেয়। আমিও বের হয়ে আসি।
মনে খুব উৎসাহ। আমরা দুজনেই রওনা হলাম। মাছ ধরার সব সরঞ্জাম নিয়ে আমরা নৌকায় উঠলাম। হালকা চাঁদের আলোয় চারপাশ মোটামুটি আলোকিত ছিল। একটু পরপর কালো মেঘ এসে চাঁদটাকে ঢেকে দেয় আর অন্ধকার নেমে আসে। একটু পরপর শীতল হাওয়া এসে পুরো শরীর ঠান্ডা করে দিয়ে যায়। সব মিলিয়ে খুবই সুন্দর আবহাওয়া। আমরাও উপভোগ করছিলাম। বিলটা খুবই বড়, মাঝে চলে গেলে আর পার দেখা যায় না। আমরা নৌকা বাইতে বাইতে প্রায় মাঝে চলে এলাম। এখন জাল ফেলার পালা। আমরা জাল বিছিয়ে নৌকায় বসে গল্প করতে লাগলাম। আমাদের সাথে শুধু একটা হারিকেন। দূরে আরও ৩-৪টে নৌকার মতো ছিল, শুধু হালকা মিটিমিটি আলো বোঝা যায়। বুঝলাম তারাও হয়তো মাছ ধরতে এসেছে। অনেকক্ষণ গল্পগুজব করে আমরা জাল তোলার সিদ্ধান্ত নিলাম। তারপর থেকেই শুরু হতে থাকে ভয়ানক সব ঘটনা। দুজনেই জাল তুলছি আর মাছগুলো পাতিলের মধ্যে রাখছি। ভালোই মাছ আটকেছে জালে, আমরা তো অনেক খুশি। হঠাৎ আমি খেয়াল করি পাতিলে মাছ খুবই কম। আমি ইমনকে বলি, কি রে, এত মাছ ধরলাম, মাছ কই? মাছ এই কটা কেন? ইমন পাতিলের দিকে তাকিয়ে বলল, আসলেই তো, মাছ এত কম কেন? দুজনেই খুব অবাক হয়ে গেলাম। ভাবলাম হয়তো মাছ লাফিয়ে পড়ে গেছে। আবার দুজনে জাল থেকে মাছ ছাড়াতে লাগলাম। কিছুক্ষণ পর দেখতে পাই মাছ সেই আগের মতোই আছে। যে পরিমাণ মাছ পাতিলে রাখা হয়েছে, পাতিল ভরে যাওয়ার কথা, কিন্তু পাতিলের এক ভাগও ভরেনি। দুজনেই একটু ঘাবড়ে গেলাম। ইমন নৌকার এক পাশে, আমি আরেক পাশে। দেখতে পেলাম ইমনের যে পাশ বসে আছে সেই পাশ পানিতে ডুবে যাবে এমন অবস্থা। ইমনকে তাড়াতাড়ি বললাম, তোর পাশ দিয়ে তো ডুবে যাচ্ছে, এই পাশে আয়। মনে হচ্ছিল ইমনের সাথে আরও ৩-৪ জন ওই পাশে বসে আছে, এমনভাবে ডুবে আছে। ইমন তাড়াতাড়ি এই পাশে আসার পর নৌকা আবার স্বাভাবিক হয়ে যায়। তাই নৌকা বাইতে শুরু করি। বেশ কিছুক্ষণ নৌকা বাওয়ার পর খেয়াল করলাম আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। দুজন দুজনের দিকে অবাক এবং ভয়ের দৃষ্টিতে তাকালাম। হারিকেনের আলোটা নিভু নিভু হয়ে আছে। তখনও আমরা বুঝতে পারছিলাম না আমাদের সাথে কি হচ্ছে। হঠাৎ করে শুরু হলো প্রচণ্ড ঝড়ো হাওয়া। হারিকেনটা উড়ে গিয়ে বিলের পানিতে পড়ে নিভে গেল। চারদিকে ঝড় শুরু হলো, নৌকা উল্টে যাবে এমন অবস্থা। আমরা দুজনে শক্ত করে নৌকা ধরে রেখেছি। মনে মনে সূরা পড়তে লাগলাম। মনে হচ্ছে আমরা একটা ঘূর্ণিঝড়ের মধ্যে আছি। আমি বললাম, ভাই, দোয়া পড়ো, দোয়া পড়ো, নৌকা শক্ত করে ধরে রাখো। ঠিক এই কথাটা বলার পর ঝড়ের মাঝপথে একটা ভাঙা অস্পষ্ট কণ্ঠ ভেসে আসলো। আমি শুনলাম কেউ বলছে, 5 বছর সুযোগের অপেক্ষায় ছিলাম, আজকে পাইছি। এই কথা বলে বিভৎসভাবে হাসতে লাগলো। আমাদের আর বুঝতে বাকি রইল না আমরা কোনো শয়তান কিংবা খারাপ জিনের পাল্লায় পড়েছি। হাসির শব্দটা চারদিক থেকে আসতে লাগলো। মনে হচ্ছিল আমাদের চেপে চেপে মেরে ফেলবে এই হাসি। হাত পা কেঁপে কেঁপে অবশ হয়ে যাচ্ছে। ঝড় আর বাতাস হচ্ছে। দুজন নৌকার মাঝে এসে একসাথে চিৎকার করতে লাগলাম, কেউ আছেন, আমাদের বাঁচান, আল্লাহর রহম করো। ইমন ভয়ে কাঁদতে লাগলো। ভয়ে শরীর রক্তহীন হয়ে আসছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ দেখতে পেলাম কালো একটা অবয়ব নৌকার এক কোণায় বসে আছে। জিনিসটার আকৃতি মানুষের থেকে বড়। এটা দেখার পর ভয় আর কয়েক শতগুণ বেড়ে গেল। মনে মনে ভেবে নিয়েছিলাম হয়তো আজকে আমাদের এখানেই মরতে হবে। ঝড় বাতাস বয়ে চলেছে। জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম, আল্লাহকে ডাকতে লাগলাম। কালো অবয়বটা হঠাৎ উধাও হয়ে গেল, কিন্তু ঝড় থামছে না। চিৎকার করতে করতে দুজনেই ক্লান্ত হয়ে গেছি। নৌকা সজোরে ধরে বসে আছি। ইমনকে বললাম নৌকা যাতে উল্টে না যায়। এভাবে আরও বেশ কিছুক্ষণ চলল। প্রচণ্ড বাতাসের সাথে সাথে একটু পরপর বিকট হাসি। আর নিতে পারছিলাম না, অসহ্য যন্ত্রণা হচ্ছিল। হঠাৎ কানে ভেসে আসলো দূর থেকে ফজরের আজান। ভাবলাম হয়তো আমরা বেঁচে গিয়েছি। আজানের শব্দ কানে আসার সাথে সাথে আস্তে আস্তে বাতাস কমতে লাগলো। ভয়ে চোখ বন্ধ করেছিলাম দুজনেই। সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো। পরক্ষণে সেই ভাঙা কণ্ঠে কেউ বলে উঠল, ভাবিস না তো, তোকে ছেড়ে দিয়েছি। তারপর একদম সব স্বাভাবিক। চারপাশে তাকিয়ে দেখলাম দূরে একটা নৌকা দেখা যাচ্ছে। দুজনে চিৎকার করে তাদের ডাকলাম। তারাও আমাদের ডাক শুনল। ডাক শুনে আমাদের কাছে আসলো। এসে দেখে আমাদের অবস্থা খুবই খারাপ। ভয়ে ক্লান্তিতে দাঁড়াতে পারছিলাম না। তাদেরকে অনুরোধ করলাম আমাদেরকে দিয়ে আসার জন্য। তারপর তারা আমাদের বাড়ি পৌঁছে দেয়। আমাদের দুজনের ভীষণ জ্বর আসে। বাড়ির সবাইকে ঘটনা বললাম। আমার কথা শুনে সবাই ভয়ে আটকে ওঠে। কবিরাজ ডাকা হয়। তিনি এসে পানি পড়া দেন। তাকে বললাম সব ঘটনা। তিনি বললেন, এর আগে তোমার সাথে কি হয়েছিল? তারপর আমি সেই 5 বছর আগের ঘটনা বললাম। তারপর তিনি বলেন, আমার একটা রুম লাগবে যেখানে আলো ঢোকে কম। কবিরাজকে একটা রুম দেওয়া হলো। তারপর আমাদের সবাইকে বাইরে রেখে তিনি একা রুমে গিয়ে দরজা লাগিয়ে দেন। 2 ঘন্টা পর উনি বের হয়ে আসেন।
আর যা বলেন তা শুনে আমার আর আমার পরিবারের সবার রক্তহীন হয়ে যায়। তিনি বলেন, তুই যখন সেই পুরাতন বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলি তখন একটা দুষ্ট খারাপ জিনের চোখ পড়ে তোর ওপর আর তোর ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও ওই রাতে তোকে কিছুই করতে পারেনি, কারণ কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে একজন লোক আসে যে তোকে বাড়ি নিয়ে আসে। তারপর থেকে ওই জিনের জেদ যেভাবেই হোক তোর ক্ষতি করে ছাড়বে। তারপর থেকে সুযোগের অপেক্ষায় ছিল। 5 বছর পর সুযোগ পেয়েছিল, কিন্তু অনেক দেরি করার কারণে ফজরের আজান দিয়ে দেয়, তাই আর কিছু করতে পারেনি। এই বলে কবিরাজ কথা শেষ করেন। আমার মা কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেকেও বাঁচান। কবিরাজ বলল, ওই জিনকে আটকানোর জন্য যা যা দরকার সব করেছি, কিন্তু তারপরেও একটা শক্তিশালী দুষ্ট জিন এত সহজে হার মানবে না। আমি একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজ সব সময় ওর হাতে থাকবে, তাহলে কোনো খারাপ শক্তি কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কবিরাজ আমার আম্মুর হাতে তাবিজ দিয়ে চলে গেল। আম্মু সেই তাবিজ আমাকে পরিয়ে দিল। তারপর আর কোনো সমস্যা হয়নি।